হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও চলে এলাম নতুন একটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে। আজকের মুভিটির নাম হচ্ছে জিন। জিন অনেকেই বিশ্বাস করে, আবার অনেকেই করে না। আদৌ কি জিন জাতি বলতে কিছু আছে? একটি জিন মানবদেহে প্রবেশ করে কি কি কর্মকাণ্ড করে বসে, আর কিভাবেই এই জিনের কবল থেকে রক্ষা পাওয়া যায়, এই ছবি দেখানো হয়েছে মুভিটিতে। আশা করি মুভিটি আপনার কাছে অনেক ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে জিন মুভিটির এক্সপ্লেন দেখে আসা যাক। মুভির শুরুতেই আমরা একটি দম্পতিকে বিছানায় দেখতে পারি। তারা নতুন বিয়ে করেছে। এরা হলো রাফসান এবং মোনা। গভীর রাতে রাফসান তার পাশে তার স্ত্রীকে দেখতে পায় না, তাই সে মোনাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। এরপর সে খুঁজতে খুঁজতে মোনাকে একটি জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে। রাফসান তখন মোনাকে পেছন থেকে ডাকতেই মোনা তার ভয়ঙ্কর চেহারা নিয়ে রাফসানের দিকে তাকায়। রাফসান তখন তাকে দেখে ভয় পেয়ে যায়, আর মোনা তখন তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে এগিয়ে আসতে থাকে আর উর্দুতে একের পর এক কথা বলতে থাকে। রাফসান তখন অনেক ভয় পায়, তাই সে পেছাতে থাকে। পেছাতে পেছাতে রাফসান দেয়ালের সাথে লেগে পড়ে, আর তখনই লাইট জ্বলে ওঠে। লাইটের আলোতে মোনা অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর রাফসান তাকে নিয়ে রুমে এসে বিছানায় শুয়ে দেয়। রাফসান তখন তাকে মোনা মোনা করে ডাকলেও সে শুনতে পায় না, সে তখন ঘুমাচ্ছিল। রাফসান তখন মোনার কপালে হাত বুলিয়ে দেয় এবং তার এরকম পাগলামো দেখে চিন্তা করতে থাকে। এরপর আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পারি। মোনা নিজের হাতে টেবিল ভর্তি রান্না করে রেখেছে। এতে রাফসান খুবই খুশি হয়। তারপর কথায় কথায় রাফসান বলে, তুমি কিন্তু উর্দু খুব ভালো জানো। তখন মোনা বলে, আমি তো উর্দু জানি না, এজন্যই তো আমি হিন্দি মুভি উর্দু মুভি দেখি না। এটা শুনে রাফসান কিছুটা অবাক হয়। যাই হোক, তারপর তারা খাওয়া দাওয়া শেষ করে এরপর রাফসান বের হওয়ার সময় কিছুটা জোর এবং ভালোবাসা নিয়ে মোনাকে একটি আদর করে বের হয়। আর এদিকে মোনা কাজের মেয়ে শাফালিকে নিয়ে পুরো ঘরটা সুন্দর করে সাজাতে থাকে। ঘর সাজানোর সময় মোনা রাফসানের ড্রয়ারে একটি মেয়ের ওড়না দেখতে পায়, যা দেখে মোনার কিছুটা সন্দেহ হয়। তাই সে কাজের ছেলেটার কাছে জানতে চায় এই ওড়নাটা কার। তখন সে কথা ঘুরিয়ে উত্তর দেয়, এটা তো খালাম্মার। তখন মোনা বলে, তাহলে আমি আম্মাকেই জিজ্ঞেস করি, এটা কি সত্যি আম্মার নাকি? তখন আর কাজের ছেলেটা মিথ্যে বলতে পারে না, সে জানিয়ে দেয় এটা লতা নামের একটা মেয়ের। তখন মোনা লতার পরিচয় জানতে চায়। তখন সে জানায় লতা হলো ভাইজানের তো বোন। ওই যে চাচাতো, মামাতো, ফুফাতো, কত রকমের তো বোন আছে, এর মধ্যে এক প্রকারের বোন হলো লতা। এটা শুনে মোনা জানতে চায়, তাহলে ওর ওড়না এখানে কেন? তখন কাজের ছেলে জানায় এই লতা আপাতত প্রতিদিনই এই বাড়িতে আসতো, আর আসতো সরাসরি ভাইজানের বেডরুমে আসতো। তখন মোনা জানতে চায় লতা বেডরুমে এসে কি করত। তখন কাজের ছেলে জানায়, তা তো বলতে পারবো না, বেডরুমে এসে লতা আপা দরজা বন্ধ করে দিত। এটা শুনে মোনা খুবই রেগে যায় আর রাফসান আসার অপেক্ষা করে। এরপর আমরা লতাকে দেখতে পারি। রাফসান লতার ফটোশ্যুট করছে। তখন লতা রাফসানকে বাজে ইঙ্গিত দেয়। এতে রাফসান কিছুটা বিব্রত বোধ করে। তারপর লতা রাফসানের কাছে এসে গভীরভাবে স্পর্শ করতে চায়, কিন্তু রাফসান তাকে এড়িয়ে চলে। এরপর রাফসান বাড়ি ফিরে। তখন কাজের ছেলে জানায়, ভাবি তো লতা আফার ওড়না পাইছে, আর এটা নিয়ে সে তুলকালাম বাজিয়ে দিছে। এসব শুনে রাফসান অনেক ভয় পেয়ে যায়। তারপর সে রুমে এসে মোনার সাথে দুষ্টামি করতে চায়, কিন্তু মোনা তাকে এড়িয়ে চলে আর বলে, লতা তোমার সাথে দরজা বন্ধ করে ওড়না ফেলে কি করতো? তখন রাফসান বলে, আগে আমাকে বিশ্বাস করো, তারপর বলছি। ওই যে লতাও প্রতিনিয়ত আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে, ও আজকেও আমাকে বাজে ইঙ্গিত করেছে, আমি পাতা দিইনি। আর ওনা হয়তো এটাও তো চালাকি করে রেখে দিয়েছে। আমি শুধু তোমাকেই ভালোবাসি, ওকে আমি কখনোই পাতা দিই না। তোমার বিশ্বাস না হলে মাকে ডাকি। এই বলে সে মাকে ডাক দেয়, কিন্তু তার আগে মোনা তার মুখ চেপে ধরে আর বলে, বুঝতে পেরেছি, তোমরা সব পুরুষই একই রকম, মেয়ে মানুষ দেখলে মাথা নষ্ট হয়ে যায়। তখন রাফসান বলে, সব পুরুষের কথা বলতে পারবো না, তবে আমার কথা বলতে পারি। সারাটা জীবন একটা মানুষকে দেখেই মাথা নষ্ট হয়েছে, আর সে হচ্ছে শুধুই তুমি। আমার জন্মই হয়েছে তোমার জন্যই। এরপর একটা রোমান্টিক সং প্লে হয়। পরের দৃশ্যে আমরা আবারও রাতের দৃশ্য দেখি। কি যেন এক অদ্ভুত আলো রাফসানের ঘরে আসে, আর মোনা ভয়ঙ্কর চোখ নিয়ে বিছানা থেকে ওঠে। রাফসানও উঠে পড়ে, আর মোনা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে, আর রাফসানও তাকে ফলো করতে করতে নিচের দিকে নেমে আসে।
তারপর মোনা আয়নার সামনে এসে ভয়ঙ্করভাবে উর্দু বলতে থাকে, যা দেখে রাফসান খুবই ভয় পায়। মোনার ভয়াবহ তীব্রতা অনেক বেশি থাকায় রাফসান রুমের লাইট অন করে দেয়, আর এতে মোনা জ্ঞান হারিয়ে পড়ে যেতে থাকে। রাফসান তখন তাকে ধরে ফেলে আর রুমে নিয়ে আসে। পরের দিন রাফসান মোনাকে নিয়ে হসপিটালে আসে, কিন্তু হসপিটালে সকল চেকআপ শেষ করে ডাক্তার জানায় মোনা সম্পূর্ণ সুস্থ, ওনার মাথা এবং ব্রেন পুরোপুরি ঠিক আছে। তখন রাফসান বলে, তাহলে ও যেসব করছে এর কি হবে? তখন সেই ডাক্তার জানায় ওনাকে আপনি কোনো ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান, হয়তো ওনারাই এর কোনো ভালো ব্যাখ্যা দিতে পারবে। পরের দৃশ্যে আমরা কমলা বাবা নামের একজন দরবেশকে দেখতে পারি। ওনার কাছে এসে কালাম নামের একজন বলে, আপনি আমাকে যতই বোঝান আমি কিন্তু জিন ভূত বিশ্বাস করি না। তখনই সেই বাবা জানায় আল্লাহর কোরআনে জিনের কথা আছে, আর তোর বাড়িতেই জিনের আসর আছে। তখন কালাম বলে, যদি জিন সত্যি সত্যি থাকে তাহলে হাজির করেন, আমার সাথে মোলাকাত করিয়ে দেন। তখন কমলা বাবা রাজি হয়ে যায় আর তার হাতে একটা সিমের বিচি দেয় আর জানায় এটা কোনো যেন তেন সিমের বিচি না, এটা ঘুমাইয়া থাকা জিন। তুই যদি হাত মুঠো কইরা চাইপা ধরস তাহলে আস্তে আস্তে বিচি গরম হবো, তোর গায়ের গরমে জিনের ঘুম ভাঙবো, আর জিন জাগলে তোর হাত পুইরা চাপো, আর বিচি ফালাইয়া দিলে ও তোর জান কবজ করব। তখন কালাম বলে, আমার হাত তো গরম হইতেছে। তখন বাবা জানায় এটা এর মধ্যেই রাখ, ফালাস না, নইলে তোর বিপদ হবো। কালাম তখন তাড়াতাড়ি বিচিগুলো পাত্রে রাখতে থাকে, কিন্তু হঠাৎ করে একটি বিচি মাটিতে পড়ে যায়। তখন সেই দরবেশ বাবা বলে, এটা তুই কি করলি কালাম, এটা তুই কি করলি? এই বলে সে উপরের দিকে জিনকে দেখিয়ে বলে, এই জিন তোর জান কবজ করব। তখন কালাম তার কাছে বাঁচার জন্য আকুতি করে। তখন সেই কমলা বাবা বলে, ফজরের ওয়াক্তের আগে যদি তুই নদী পার হতে পারোস তাইলে তুই বাইচা যাবি, নইলে ওই জিন তোকে সবার জান ধইরা টান দিব। তাই কালাম তাড়াতাড়ি যাওয়ার জন্য দৌড় দেয়, আর এই সম্পূর্ণ ঘটনাটি দূর থেকে কেউ একজন ভিডিও করছিল। কালাম তখন বাড়ি ফিরে তার ভাইকে সাথে নিয়ে পালাতে চায়, আর তখন তাদের বাড়িতে বিকট কিছু শব্দ এবং ভয়ানক কিছু ঘটে। বৈদ্যুতিক লাইন আসে আর যায়, এমনটাই ঘটতে থাকে তখন, যা দেখে তারা তাড়াতাড়ি পালাতে থাকে। তখন হঠাৎ তারা তাদের সামনে দুইজন মানুষকে আফসার মতো করে দেখে, যা দেখে তারা খুবই ভয় পায় এবং সেখানেই শুয়ে পড়ে। তখন সেই দুইজন এগিয়ে আসে আর নিজেদের পরিচয় দেয়। ওনার নাম হচ্ছে বিজয় এবং ওনার সাথে যে মেয়েটি তার নাম তনুষা। তারা গতকাল গ্রামে এসেছে, এসেই নাকি এই গ্রামের কমলা বাবাকে ফলো করছে। তারপর তারা কালাম ও তার ভাইকে নিয়ে বাড়ির পেছনের দিকে যায়। তখন তারা দেখতে পায় একজন লোক ইচ্ছে করে অবিরত ইলেকট্রনিক লাইন দিচ্ছে আর বন্ধ করছে, আর অন্য দুজন দরজা খোলা এবং বন্ধ করে ভয়ঙ্কর শব্দ করছে। অন্যদিকে সেই বাবা 3 থেকে 4 জন লোক নিয়ে পুরনো আমলের সেই শিং কাটার কাজ করতে থাকে। তারপর বিজয় তাদের কাছে যায়, আর তখনই পুরো ফোর্স এসে তাদেরকে ধরে নিয়ে যায়। এরপর সেই কালাম জানায়, তবে সত্যি কিন্তু সিমের বিচিটা গরম ছিল। তখন তনুষা বলে, প্রকৃতপক্ষে এটা সিমের বিচি ছিল না, থার্মোডিনামিক একটা কেমিক্যাল আছে, এটা দিয়ে এই বিচিটা বানানো হয়েছে, তাই হাতের চাপে ওটা গরম হয়েছে। তখন তারা বিজয় এবং তনুষাকে ধন্যবাদ দেয়, আর তখন বিজয় জানায় পৃথিবীতে জিন ভূত বলে কিছুই নেই, সবই হলো কুসংস্কার। কিছু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য জিন ভূতের গল্প বলে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে, তাই সে তাদেরকে বলে যেখানে এরকম ভণ্ডামি দেখবেন আমাকে খবর দেবেন। এই বলে বিজয় সেখান থেকে বিদায় নেয়। এরপর আমরা মোনা এবং রাফসানকে দেখতে পারি, তারা সোফায় বসে টিভি দেখছে। এমন সময় লতা তাদের বাসায় আসে। রাফসান তো তাকে দেখে পুরাই থতমত ধরে যায়। তারপর সে মোনাকে শুভেচ্ছা জানায় আর বলে, নাইস ক্যাচ, তবে এই ক্যাচটা আমার ধরার কথা ছিল। এমনটা শুনে মোনা লতার উপর রেগে যায়। এরপর তারা সোফায় বসে আর মোনা নাস্তা আনতে যায়, কিন্তু মোনা আর ফিরে না। তাই রাফসান মোনাকে অনেক খুঁজতে থাকে। কোথাও না পেয়ে রাফসান ছাদে আসে আর দেখে মোনা ছাদের রেলিং দিয়ে ভয়ঙ্করভাবে হাঁটাহাঁটি করছে। মোনার এমন অদ্ভুত আচরণ দেখে রাফসান খুবই অবাক হয়। তারপর রাফসান তার কাছে গিয়ে তাকে নিচে নামিয়ে আনে। তখন মোনা রাফসানকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর আবারও মোনা লতার দিকে ভয়ঙ্করভাবে তাকায়, যা দেখে লতা অজ্ঞান হয়ে যায়। এরপর একটা আন্টি বাবা আসে মোনাকে দেখতে। আন্টি বাবা তখন জানায়, এই বাড়িতে দুষ্টু জিন পরি আসর করেছে, আমি সব মুক্ত করে দেব, কিন্তু তার আগে আমার হাদিয়া লাগবে। তারপর তাকে হাদিয়া দেওয়া হয়। তখন সেই আন্টি বাবা জানায়, যার উপর দুষ্টু জিন ভর করেছে তাকে হাজির করা হোক।
তখন রাফসানের মা মোনাকে নিয়ে আসে। তখন সে আন্টি বাবা তার হাতে একটা মালা পরাতে চায়, কিন্তু মোনার এই অদ্ভুত ভয়ঙ্কর চোখ দেখে সে ভয় পেয়ে পালিয়ে যায়। অর্থাৎ এই আন্টি বাবাও একজন ভণ্ডলোক। তারপর আমরা বিজয়কে দেখতে পারি। এই বিজয় হলো বিশ্ববিদ্যালয়ের সাইকোলজির টিচার। তার মতে পৃথিবীতে জিন ভূত বলতে কিছুই নেই, সবই মানুষের ভুল ধারণা। এসব নিয়ে সে ক্লাসটি নিয়ে নেয়। ক্লাস শেষ করে বিজয় বের হলে তাকে পেছন থেকে রাফসান ডাক দেয়। এই রাফসান আর বিজয় ছোটবেলা থেকে ঘনিষ্ঠ বন্ধু। রাফসান তখন বিজয়ের সাথে জরুরি কিছু কথা বলতে চায়, তাই বিজয় তাকে তার চেম্বারে নিয়ে আসে। সেখানে তনুষাও ছিল। বিজয় তখন রাফসানকে তনুষার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন রাফসান জানায়, আমার স্ত্রী বেশ কয়েকদিন ধরে অদ্ভুত কিছু আচরণ করছে, যার কোনো ব্যাখ্যাই পাচ্ছি না। ডাক্তারের কাছে গিয়েছিলাম, উনি জানানো সবকিছুই ঠিকঠাক আছে। আর মোনার সমস্যা জেনে বলল সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলতে। তখন বিজয় বিয়ের ঘটনা থেকে সবকিছুই বলতে বলে। তখন রাফসান জানায়, আমি আর মোনা দুজনকে ভালোবাসতাম, কিন্তু মোনার মা আমাদের এই বিয়েতে একটুও মত দেননি, তাই আমি মোনাকে নিয়ে পালিয়ে বিয়ে করি। বিয়ের ঠিক 2 দিন পর আমি মোনার মা দাদি বাড়ি যাই দাদির সাথে দেখা করতে। দাদিসহ সবাই মোনাকে খুব পছন্দ করত। সব কিছুই খুব সুন্দর কাটছিল। সেখানে ছোটোখাটো একটি অনুষ্ঠানও হয়। অনুষ্ঠান শেষে তারা ক্যামেরা নিয়ে বের হয় ভালো কিছু স্মৃতিময় ছবি তোলার জন্য। নদীর ধারে বেশ কিছু ছবিও তোলে। এরপর মোনা একটি পুরনো জমিদার বাড়ি দেখে জানতে চায় ওখানেই কেউ থাকে না। তখন রাফসান বলে, না, ওটা একদম খালি, আসো ওখানে গিয়ে কিছু ছবি তুলি। এরপর রাফসান মোনাকে নিয়ে সেখানে যায়। আর মোনা বলে, এটা দেখে তো মনে হয় এখানে কোনো লোকজন আসে না। তখন রাফসান বলে, আসবে কেমনে, এটা নিয়ে একটা ভয়ঙ্কর গল্প আছে। তখন মোনা অবাক হয় আর সে সম্পর্কে জানতে চায়। তখন রাফসান তাকে জানায়, ওই দত্তবাড়ির জমিদাররা খুব অত্যাচারী ছিল, বিশেষ করে এই বাড়ির শেষ কর্তা। উনি দূর দূরান্ত থেকে মেয়েদের ধরে নিয়ে আসতো আর তাদেরকে নির্যাতন করে পেছনের একটি কুয়াতে ফেলে দিত। এরপর রাফসান তাকে পেছনের দিকে নিয়ে যায়। আর তখন আমরা উপরের শব্দ আর অবস্থা দেখে বুঝতে পারি সেখানে ভয়ানক কিছু আছে। এরপর মোরা জানতে চাই ওই দত্তদের কেউ কিছু বলতো না। তখন রাফসান বলে, আগে কেউ তেমন কিছু বলেনি, তবে যেদিন ইমাম সাহেবের মেয়েকে জমিদার বাড়ির লোকজন ধরে নিয়ে আসছিল সেদিন গ্রামবাসী ক্ষেপে যায় আর সবাই একসাথে মিলিত হয়ে জমিদার বাড়ির সবাইকে খুন করে ফেলে আর এরপর তাদেরকে কুয়োয় ফেলে দেয়। আর এরপর রাফসান মোনাকে সেই কুয়ার কাছে নিয়ে যায় আর সেখানে বসিয়ে কিছু ছবি তোলে। তবে তখনই উপরে কিছু ভয়ানকের আভাস পাওয়া যায়। রাফসান তখন তাকে ভালো করে কুয়াতে বসতে বলে যাতে সে সুন্দর করে ছবি ওঠাতে পারে। আর ঠিক তখনই মোনা কুয়োতে পড়ে যায়, যা দেখে রাফসান অস্থির হয়ে পড়ে এবং সেও কুয়োতে লাফ দিয়ে নেমে মোনাকে তুলে নিয়ে আসে। বাড়ি এনে রাফসান ডাক্তারকে দিয়ে মোনার চেক আপ করায়। তখন ডাক্তার জানায়, অনেক দিনের পচা পানি ভেতরে গেছে, তো তাই সম্ভব হলে আজকেই ঢাকায় নিয়ে চেক আপ করাতে হবে। এরপর রাফসান মোনার এই অসুস্থতার কথা জানাতে তার শাশুড়ি আম্মাকে কল করে। তারপর রাফসান মোনাকে নিয়ে হসপিটালের দিকে যেতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর মোনার জ্ঞান ফিরলে সে জানায়, আমার তো কিছুই হয়নি, আমি তো সম্পূর্ণ সুস্থ, এখন আমি হসপিটালে যাব না। এই বলে সে জোর করতে থাকে। তাই রাফসান বাধ্য হয়ে তাকে নিয়ে বাসার দিকে আসে। বাসায় ফিরে মোনা একটা তেলাপোকা দেখতে পায়, তাই সে ঝাড়ু নিয়ে তেলাপোকাকে মারতে পিছু নেয়। এমন সময় সেখানে মোনার মা আসে। মোনার মা আজকে প্রথম এই বাড়িতে এসেছে। সে মূলত মোনার উপর এতদিন রেগেছিল, কিন্তু আজকে রাফসানের কল পেয়ে এবং মেয়ের অসুস্থতার কথা জেনে সে ছুটে এসেছে। আসলেই মায়েরা এমনই হয়, সন্তানেরা হাজার ভুল করলেও মায়েরা সব অভিমান ভুলে কাছে টেনে নেয়। তখন মোনা এসে তার মাকে সরি বলে আর তার মাও সব মেনে নেয়। তবে ওই দিনের পর থেকেই মোনা এমন অদ্ভুত ব্যবহার করতে থাকে। এরপর ঘটনা বর্তমানে আসে আর সব কিছু জেনে বিজয় জানায়, আজকে আমরা তোর বাসায় যাব। এরপর বিজয় রাফসানের বাড়ি আসে আর রাফসান তখন মোনাকে বিজয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন মোনা জানতে চায়, আচ্ছা বলুন তো আমার আসলে কি সমস্যা। তখন রাফসান বলে, আমরা যখন কারো ঘটনা কল্পনায় অনুভব করি তখন সেটার প্রতিচ্ছবি নিজের মধ্যে অনুভব করি। হয়তো আপনি কোনো ঘটনার সাথে নিজেকে অনুভব করেছেন। তখন রাফসান জানতে চায়, তাহলে যে চোখ সাদা হয়ে যাওয়া, রেলিংয়ের উপর দিয়ে হাঁটা, এসবের কি ব্যাখ্যা দিবে। তখন বিজয় বলে, এটা হয়তো কোনো লেন্সের বিষয়। তারপর বিজয় মোনার কাছে জানতে চায়,
আপনার কাছে কি কোনো লেন্স আছে? তখন মোনা জানায় আছে। রাফসান তখন বলে, আচ্ছা তাহলে রেলিংয়ের উপর দিয়ে হাঁটা এর কি ব্যাখ্যা? সে সময় তনুষা বলে, এটা তো আরও সহজ। এই যেমন আমরা যদি 5 ইঞ্চি উঁচু রেলিংয়ে হাঁটি তাহলে কিন্তু পড়ে যায় না, তবে 5 তলা উঁচু রেলিংয়ে হাঁটতে গেলে আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে, কারণ তখন আমাদের উঁচু ভীতি কাজ করে। তবে মোনার মধ্যে সেই ভয়টা কাজ করেনি, তাই সে এমনটা করেছে। তখন রাফসানের মা বলে, তাহলে আমার বৌমা কি করলে ভালো হবে? তখন তারা জানায় আজকে তারা মোনাকে অবজারভেশনে রাখবে। এরপর আমরা দেখি রাফসান আর তনুজা রাজ্যকে ক্যামেরা দিয়ে ড্রয়িং রুমের দৃশ্যটা নজরে রাখছে। তনুজা তখন বিজয়কে তার ভালোবাসার কথা বলতে চায়। এমন সময় তারা খেয়াল করে মোনা ড্রয়িং রুমে দা নিতে আসে, যা দেখে বিজয় নিচে নেমে আসে। মোনা তখন সবাইকে মেরে ফেলতে চায় আর বলে, মোনা শুধুই আমার, মোনা আমার প্রথম ভালোবাসা। বিজয় তখন বলে, মোনা তো রাফসানের বিবি। তখন মোনা সবাইকে মেরে ফেলতে চায়। এমন সময় লাইট জ্বলে ওঠে আর মোনা জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক তখনই রাফসান সেখানে এসে মোনাকে ধরে ফেলে আর জানতে চায়, এখন বল মোনার কি হয়েছে? বিজয় তখন আর কিছুই বলতে পারে না। সে পরের দিন মোনার বাড়িতে আসে আর তার মায়ের কাছে জানতে চায় মোনা কি উর্দু জানে। তখন তার মা জানায়, না তো, আমার মেয়ে একদমই উর্দু পারে না। তখন বিজয় বুক সেলফে এসে উর্দু শিক্ষী নামের একটি বই দেখতে পায়। সেখানে মোনা উর্দুতে তার নাম লিখে রেখেছে। এমনটা দেখে বিজয় অবাক হয় এবং সেটা ছবি তুলে রাখে। তারপর বিজয় জানতে চায় বুক শিল্পের এই বইগুলো কার। তখন মোনার মা জানায় এইগুলো মোনার বাবা পড়তো, তবে মাঝে মধ্যে মোনাও এই বই নিয়ে ঘাটাঘাটি করত। পড়তে না পারলেও বই নিয়ে ঘাটাঘাটি করাই ছিল ওর অভ্যাস। এসব শুনে রাফসান সে জমিদার বাড়ি আসে। তারপর সে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। তখন সেখানে সে বিভিন্ন ভয়ানক দৃশ্য এবং শব্দ শুনতে পায়। উপরে উঠতে গেলে সে একটি পুরনো সাপ দেখতে পায়। উপরের সবকিছুই খুব ভয়ানক ছিল। সেখানে সে রক্ত দিয়ে উর্দুতে মোনা নাম লেখা দেখতে পায়। বিজয় তখন নামটির ছবি তুলে রাখে আর এরপর সে কারো উপস্থিতি টের পায়। আর তখনই পেছন থেকে রাফসান তাকে ডাক দেয়। মূলত রাফসানও তাকে খুঁজতে খুঁজতে এখানে আসে। তারপর রাফসান বিজয়কে নিয়ে দাদির বাড়ি আসে আর খেতে বসলে বিজয় জানতে চায়, আচ্ছা ওই জমিদার বাড়িতে মোনা নামের কেউ কি ছিল? তখন তার দাদি বলে, মির্জাপুরে যারা থাকে তারা কেউ ওর নাম মুখেও আনে না। দত্তবাড়ির শেষ কর্তা যে ইমামের মেয়েকে তুলে নিয়েছিল তার নামই হচ্ছে মোনা। তারাও এই মেয়েকে নির্যাতন করে মেরে ফেলেছিল আর তারপর গ্রামবাসী খেপে গিয়ে জমিদার বাড়ি নিঃশেষ করে দিয়েছে। এরপর বিজয় জানতে চায় এই ঘটনাটা কি মোনা জানতো? তখন রাফসান বলে, জানতো, আমি বলেছিলাম। এরপর বিজয় মোনাকে বলে, আপনি হয়তো এই ঘটনাটা শোনার পর নিজেই নিজেকে ইমামের মেয়ে ভাবতে শুরু করেছেন আর তাই হয়তো আপনি জমিদারদেরকে মারার জন্য দা নিয়ে বের হন। কিন্তু রাফসান সেটা বিশ্বাস করতে চায় না। তখন বিজয় বলে, আমাদের ভাবির অচেতন মন সত্যি উর্দু লিখতে ও পড়তে পারে, কারণ তাদের বুক সেলফে এসো উর্দু শিখি বইয়ে সে অসংখ্যবার নিজের নাম উর্দুতে লিখেছে। তখন সে সেটার প্রমাণও দেয়। রাফসান তখন জানতে চায়, তাহলে যে ও বিভিন্ন সময় পুরুষের কণ্ঠে কথা বলে সেটার কি ব্যাখ্যা দিবে? তখন বিজয় জানায়, আমরা যদি খালি গলায় কথা না বলে ভেতর থেকে কথা বলি তাহলে কিন্তু কণ্ঠটা ভারী হয়। এমন কিছু যুক্তি দিয়ে বিষয়টা সমাধান দিতে চায় বিজয়। তখন মোনা বলে, আমি এসব কিছু থেকে পুরোপুরি মুক্তি চাই। তখন তনুষা বলে, আপনারা তাহলে হানিমুনে যান। রাফসান তখন রাজি হয় আর তাদের সাথে তখন বিজয় ও তনুষাও আসে। এরপর আমরা রিসোর্টের দৃশ্য দেখতে পারি। সেখানে গভীর রাত্রিতে মোনা ভয়ঙ্কর হয়ে ওঠে আর রাফসানের ঘুম ভাঙলে সে মোনাকে উপরে দেখতে পায়। মোনা তখন রাফসানের উপর উঠে বসে আর মোনাকে তালাক দিতে বলে, কিন্তু রাফসান রাজি হয় না। তাই সে রাফসানকে মেরে ফেলতে চায়। রাফসান তখন বাঁচার জন্য অনেক ছটফট করে, কিন্তু সে রাফসানকে ছাড়ে না। রাফসান তখন বাঁচার জন্য বিজয় বিজয় বলে চিৎকার করতে থাকে। তখন বিজয় দরজা ভেঙে ভিতরে আসে আর রাফসানকে ছেড়ে দিতে বলে। মোনা তখন বিজয়কে ফেলে দেয় আর তাকেও আক্রমণ করে। মোনার এই ভয়ঙ্কর হিংস্রতম আচরণ সবাইকে চমকে দেয়। আর তখনই গিয়ে রাফসান লাইট অন করে আর মোনা অজ্ঞান হয়ে যায়। তারপর রাফসান বিজয়কে বলে, সবই তো দেখলে নিজের চোখে, এখন বল কেন হচ্ছে আর এসব কিছুই কি ব্যাখ্যা দিবি? তখন বিজয় বলে, সব কিছুর ব্যাখ্যা আমার কাছে নেই, এর ব্যাখ্যা একজনই দিতে পারে, তিনি হচ্ছে ডক্টর মোহাম্মদ ফজলে এলাহি। এরপর তারা সবাই এলাহির কাছে যায় আর পুরো ঘটনা জানায়। তখন বিজয় বলে, এই সব কিছুর কোনো ব্যাখ্যাই আমি খুঁজে পাচ্ছি না।
তখন এলাহি বলে, বিজ্ঞানের ব্যাখ্যা যেখানে শেষ, ধর্মের ব্যাখ্যা সেখান থেকেই শুরু। বিজয় যেহেতু জিন ভূত বিশ্বাস করে না, তাই এলাহি জানায়, যদি তুমি কোরআন বিশ্বাস করো তাহলে তোমাকে জিনও বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের 55 নম্বর সূরার 15 নম্বর আয়াতে জানিয়েছে, আমি জিনকে সৃষ্টি করেছি ধুমুরহীন আগুনের শিখা থেকে। এছাড়া আল্লাহ পাক কোরআনে এটাও বলেছে, আমি জিন ও মানব জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ জিন বিদ্যমান, কিন্তু হয়তো এর কোনো অস্তিত্ব নাই। বাতাসের যেমন কোনো অস্তিত্ব নাই, তেমনি জিনেও অস্তিত্ব নাই। সব কিছুই আল্লাহর ব্যাপার। মানুষ যেমন জিনকে দেখতে পারে না, তেমনি জিনও কাল হাসরের ময়দানে মানুষকে দেখতে পারবে না। তবে হ্যাঁ, একটা কথা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, মানুষ মরে গেছে তার আত্মা জিন হয়ে যায়, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। এমন সময় এলাহি ভয়ানক কিছুর আভাস পায়, তাই সে ছাদের দিকে ছুটে আসে। আর আমরা দেখি মোনা ছাদ থেকে উপরের দিকে যাচ্ছে। এমনটা দেখে এলাহি সূরা পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি মোনার শরীরে ছিটিয়ে দেয়। মোনা তখন জ্ঞান হারিয়ে পড়ে যায়। তারপর তাকে দেখে এলাহি জানায়, ওর উপর একটা দুষ্ট জিন আসর করেছে। এখন যদি ওকে তাড়াতাড়ি জিন মুক্ত না করা যায়, তাহলে মোনাকে বাঁচানো যাবে না। তখন রাফসান এলাহির কাছে আকতি করে জানায়, ওকে তাড়াতাড়ি বাঁচান প্লিজ। তারপর এলাহি তাকে আশ্বস্ত করে এবং তাড়াতাড়ি রুমে নিতে বলে। এরপর এলাহি বিজয় এবং তনুষাকে নিয়ে মোনাদের বাড়িতে আসে। আর মোনার মাকে জিজ্ঞেস করে, মোনার এই দুষ্টু জিনটা ঠিক কতদিন যাবৎ মোনার শরীরকে বশ করেছে। এমনটা শুনে মোনার মা রেগে যায়। সে বলে, এই ব্যাপারে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। এই বলে সে তাদেরকে বিদায় নেয় এবং হ্যান্ডশেকের সময় তার হাতে একটা চিরকুট দেয়। চিঠিতে লেখা ছিল, স্যার মোনাকে বাঁচান। এমনটা দেখে এলাহি সবকিছুই বুঝে যায় এবং নতুন করে পরিকল্পনা করে। সে তনুষার বিজয়কে দিয়ে রাফসানকে জানায়, আজ রাতে যখন মোনাকে জিন ভর করবে, তখন সে যেন মোনাকে চোখে চোখ রাখে, যাতে জিনটা মোনার ওপর বেশি সময় থাকে। তবে খেয়াল রাখতে হবে জিনটা যেন মোনা বা রাফসানের ক্ষতি না করে। এরপর রাতের বেলা এলাহি, বিজয় আর তনুষা মোনাদের বাসার নিচে অপেক্ষা করে। আর যখন মোনার শরীরে জিন ভর করে, ঠিক সেই সময় তারা মোনার মায়ের কাছে যায় আর জানতে চায় কখন থেকে মোনার শরীরে এই জিনটা ভর করেছে। তখন মোনার মা সব সত্যি বলতে শুরু করে। মূলত মোনার মা সেদিন সত্যি বলতে পারেনি, কারণ সেই জিনটা মোনার মায়ের সাথেও আছে। তখন মোনার মা জানায়, এই ঘটনা ঘটেছিল মোনার জন্মেরও আগে। মোনা তখন 6 মাসের পেটে, আর মোনার বাবার ব্যবসাটাও তখন খুব খারাপ ছিল। তখন আমরা অনেক ঋণগ্রস্ত হয়ে পড়ি। তাই আমি আর মোনার বাবা গ্রামের বাড়ি চলে আসি। একদিন সন্ধ্যায় আমি পুকুর থেকে গোসল করে বাড়ি ফিরছিলাম। এমন সময় সেখানে আমি খুবই ভয়ঙ্কর কিছুর আভাস পাই। আর এরপর থেকে যখনই আমি মোনার বাবার কাছে যাই, তখনই আমার সাথে অন্যরকম কিছু ঘটে। মাঝে মধ্যে সে মোনার বাবাকে ভয়ও দেখায়। অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। তখনই আমি বুঝতে পারি জিনটা আমার ওপর ভর করেছে। তারপর পুরো বিষয়টা আমি মোনার বাবাকে বললাম। তখন সে বলল, আমাদের গ্রামে একটা বড় আলেম আছে, কালকে আমি তোমাকে ওনার কাছে নিয়ে যাব। আর সেদিনই সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। সবাই ভাবলো হয়তো ঋণের চাপে মোনার বাবা আত্মহত্যা করেছে, কিন্তু আমি জানি জিনই ওনাকে মেরেছে। এরপর আমার আত্মীয় স্বজন আবার আমাকে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি, কারণ আমি জানতাম আমি যাকে বিয়ে করব তাকেও এই জিনটা মেরে ফেলবে। মোনার বয়স যখন 7 বছর, তখন জিনটা মোনার সাথে বেশি সময় কাটাতো। আমার দিকে আগ্রহ কমিয়ে জিনটা মোনার দিকে আকৃষ্ট হচ্ছিল। আমি মোনাকে বাঁচানোর জন্য অস্থির হয়ে পড়ি। আমি সবসময় ওর সাথে থাকতাম, ওর সাথেই ঘুমাতাম। ও স্কুলে কলেজে গেলে সবসময় আমি বাইরে বসে থাকতাম। আর একদিন যখন মোনা ফটোশুটে যায়, তখন তার সাথে রাফসানের পরিচয় হয়। তারপর থেকে তারা সবসময় কথা বলতো। আমি এটা একদমই সহ্য করতাম না, তাই আমি মোনাকে পরিষ্কার জানিয়ে দিই রাফসানের সাথে কথা না বলার জন্য। তখন রাফসান আমার কাছে আসলে আমি ওকেই ফিরিয়ে দেই। এরপর রাফসান আর মোনা পালিয়ে বিয়ে করে। এরপর ওরা আমাকে ফোন করলেও আমি যাইনি, কারণ সেখানে গেলে হয়তো জিনটা মোনার ঠিকানা পেয়ে যাবে। আর তারপরে একদিন রাফসান আমাকে এসব বলল, আর তখনই বুঝলাম হয়তো আবারও জিনটা মোনাকে পেয়ে গেছে। এসব ঘটনা বলে মোনার মা মোনাকে বাঁচানোর জন্য এলাহির কাছে আকতি করে। তখন এলাহি বলে, মোনা কি এসব জানে? তখন মোনার মা বলে, আমি মোনাকে এসবের কিছুই বলিনি, কখনো বুঝতেও দেইনি।
নেই। তারপর এলাহি কোরআনের বিভিন্ন দোয়া এবং সূরা পড়ে ঘর বন্ধ করে দেয় এবং বাড়ির চারপাশে পেরাক ঘিরে রাখে। এরপর সে মোনাকে একটি মালা দিয়ে রাখে আর সে রাফসানকে অনেক সেফ থাকতে বলে। এরপর সেই জিনটা এই বাড়িতে আর কোনোভাবে আক্রমণ করতে পারছিল না। পরের সিনে আমরা দেখি মোনার ফোনে তার মায়ের কল আসে। তার মা তখন তাকে জানায় রাফসান আর লতার মধ্যে নাকি গভীর সম্পর্ক, সারাদিন নাকি ওরা স্টুডিওতে প্রেম করে বেড়ায়। রাফসান তাকে ঠকাচ্ছে, কিন্তু মোনা এসব বিশ্বাস করতে চায় না। তাই তখন তার মা বলে, তুই এত বোকা হলে কেমনে? তোমার স্বামী অন্য মেয়ের সাথে এসব করছে আর তুমি বিশ্বাস করছো না? ও কি তোকে তাবিজ করেছে? তখন মোনা বলে, কিন্তু এসব তো আমার অসুস্থতার জন্য। কিন্তু তার মা বলে, আমি তোকে 19 বছর পেটে ধরেছি, আমি তোর ভালো চাই, তুই ওই তাবিজটা খুলে ফেল, দেখবি তুই ভালো হয়ে যাবি আর রাফসানের মুখোশও খুলতে পারবি। মায়ের মুখে এসব শুনে মোনা বিশ্বাস করে ফেলে আর সে তাবিজটা খুলে ফেলে আর সেই সুযোগে জিনটা তাকে বশ করে ফেলে। আর এদিকে আমরা দেখি মোনার মাকে এতক্ষণ জিনে বশ করে নিয়েছিল। সে মূলত মোনার শরীরে যাওয়ার কোনো সুযোগ না পেয়ে মোনার মাকে বশ করে এমনটা করেছে। এরপর জিনটা মোনার মাকে মেরে ফেলে আর এদিকে মোনা ভয়ঙ্কর হয়ে উঠেছে। সে সবাইকে মেরে একাই ছুটতে থাকে, কারো বাধাই সে মানে না। এমন সময় সেখানে রাফসান আসলে তাকেও মোনা ধাক্কা দিয়ে ফেলে দেয়। মোনা তখন খুবই ভয়ঙ্কর ছিল, তাই রাফসান তাড়াতাড়ি ঘরে যায় মালা আনার জন্য আর কাজের ছেলেটা মোনার পা ধরে থাকার জন্য বলে। তারপর সেখানে রাফসান মালাটা এনে কালিমা পড়ে মোনার গলায় পরিয়ে দেয় আর মোনা জ্ঞান হারিয়ে ফেলে। এরপর রাফসান সবাইকে ডেকে এনে মোনার এই দুরবস্থার কথা জানায়। এলাহি তখন বলে, তাবিসার ঘরবন্দি এগুলো কোনো কিছুই চিরস্থায়ী সমাধান না। আগামীকাল অমাবস্যা, এই দিনে জিন যে কোনো কিছুর মূল্যেই মোনাকে বশ করতে আসবে, কিন্তু আমরা যদি জীবন বাজি রেখে মোনাকে সেভ করতে পারি তাহলে মোনাকে মুক্ত করা যাবে। তখন রাফসান বলে, আমি মোনার জন্য আমার জীবনটাও দিতে রাজি। তখন বিজয় বলে, রাফসান আমার ছোটবেলার বন্ধু, ওর জন্য আমি সব কিছুই করতে পারবো। এই বলে তারা অনেক দূরের একটি একাকী বাড়িতে যায়। মূলত এই বাড়িতেই এলাহি মানুষকে জিন মুক্ত করে। সেখানে গিয়ে এলাহি সবাইকে অজু করে আসতে বলে আর নিজে গিয়ে ঘরটা পবিত্র করে নেয় এবং বিভিন্ন অস্ত্র ও জায়নামাজ নিয়ে একটা বৃত্ত তৈরি করে সবার বসার ব্যবস্থা করে। তখন এলাহি রাফসান আর বিজয়ের বুকে দাগ কেটে সবাইকে বসতে বলে আর জানিয়ে দেয়, ওই দুষ্ট জিনটার সাথে যুদ্ধ করার জন্য আমি সকল প্রস্তুতি নিয়ে নিয়েছি। কাল সুবহে সাদিকের আগে তোমরা কেউ কোনোভাবেই এই বৃত্তের বাইরে যাবে না। যতক্ষণ তোমরা এই বৃত্তে থাকবে ততক্ষণ তোমরা নিরাপদ, আর বৃত্তের বাইরে গেলে তোমরা কেউই বাঁচবে না। এরপর রাত গভীর হতে থাকে আর তাদের উপর আক্রমণের তীব্রতা শুরু হতে থাকে। রাত যখন 12টা বাজে ঠিক তখনই বিজয় সেখান থেকে চলে যাওয়ার জন্য ছটফট করে। তখন সে এলাহির এসব কাজকর্মকে পাগলামি বলে আখ্যায়িত করে চলে যেতে চায়। এলাহি তখন তসবি পড়ে বিজয়ের মাথায় স্পর্শ করে আর এতে বিজয়ের জ্ঞান ফিরে। সে তখন বুঝতেই পারে না সে সেখান থেকে কখন উঠেছে। মূলত জিনটাই তার শয়তানি শুরু করে দিয়েছে। এরপর সেখানে ক্ষতবিক্ষত হয়ে মোনার মা আসে আর মোনাকে ডাক দেয় আর বলে, মোনা আমি মরিনি, তুই আমার কাছে আয়, তোকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। মায়ের নেশায় মোনাও তার মায়ের কাছে যাওয়ার জন্য ছটফট করে, কিন্তু সবাই মিলে মোনাকে আটকায়। আর তখন মোনার মায়ের রূপধারী জিন সামনে এগোতে থাকে, কিন্তু সে বৃত্তের উপর আসতে পুরো ছারখাড় হয়ে যায়। এরপর ধীরে ধীরে মোনা স্বাভাবিক হয়। তারপর পুরো ঘরে ভয়ঙ্কর প্রাণীর আবির্ভাব ঘটে। বিভিন্ন পোকা চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে। তাই তখন এলাহি সবাইকে সুরমা হাতে নিতে বলে আর সেই সুরমা দিয়ে ফু দিয়ে সব পোকাকে নিরুদ্দেশ করে ফেলে। কিন্তু এরপর ঘটে ভিন্ন আচরণ। তনুজা ভয়ঙ্করভাবে হাসতে থাকে। তনুজার এই ভয়ঙ্কর হাসির তীব্রতা খুব ভয়ানক ছিল, যা থেকে সবাই খুব ভয় পায়। তারপর এলাহি তসবি নিয়ে তনুজার হাত বেঁধে দেয়, এতে তনুজা ঠিক হয়ে যায়। এরপর রাফসানের মা রাফসানকে ডাকতে থাকে আর দরজা খুলতে বলে। রাফসানের মা জানায়, তোর দাদি মারা যাচ্ছে, তাড়াতাড়ি দরজা খোল। রাফসান তখন যাওয়ার জন্য ছটফট করে। তখন এলাহি তাকে তসবি দিয়ে শান্ত করে। এরপর একটা ভয়ঙ্কর প্রাণী এসে এলাহিকে কিছু একটা বলে চলে যায়। এরপর এলাহি নিজেই কেমন যেন একটা পরিবর্তন হয়ে যায়। সে নাকি ছোট কোরআনটা গাড়িতে রেখে এসেছে, তাই সেই কোরআনটা গাড়ি থেকে আনতে যায়। তখন সবাই তাকে আটকায় আর তনুজা তাকে পানির ছিটা দেয়। এতে এলাহি স্বাভাবিক হয়ে যায় আর বলে, আমার কি হয়েছিল? তখন বিজয় বলে, আপনি কোরআন আনার জন্য যেতে চেয়েছিলেন। তখন সে জানায়, তোমরা খুব ভালো কাজ করেছো, কোরআন আমি কেন আনতে যাব? কোরআন তো আমার বুকেই আছে। এরপর ধীরে ধীরে জিনটা সেখানে বিভিন্ন প্রাণীর রূপ ধরে এসে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু এলাহি বিভিন্ন দোয়া কালমার মাধ্যমে তাকে প্রতিহত করে। এরপর সেখানে
সেখানে বৃষ্টি শুরু হয় আর দরজার তল দিয়ে সাদা ধোঁয়া আসে, যা দেখে এলাহি খুবই ভয় পায়। তখন বাকিরা জানতে চায় স্যার কি হয়েছে। তখন এলাহি বলে জিনটা জিনের সর্দার আজাজিলকে সাথে নিয়ে এসেছে। এখন জিনটা আমাদের 5 জনেরই যান কবজ করে নিয়ে যাবে, নইলে জিনটা মারা যাবে। আর এখন আমাদের কোনো বাধাই কাজে লাগবে না, তোমরা আল্লাহর নাম নিতে থাকো। তখন এলাহি ইয়াসিন সূরা পাঠ করতে থাকে। আজাজিলের আগমনে উপরের টিনে ফাটল ধরে আর সেখান দিয়ে পানির ফোঁটা সে বৃত্তে পড়ে। পুরো বৃত্ত নিরুদ্দেশ হয়ে যায় আর সেই জিনটা সেই সুযোগে এলাহিকে আক্রমণ করে। তখন সেই জিনটা এলাহিকে মেরে ফেলতে চায়। রাফসানার বিজয় তখন তার 2 পা ধরে ফেলে, কিন্তু সেই ঘোড়া রূপের জিনটা তাদেরকে ছিটকে ফেলে দেয়। এরপর জিনটা মোনাকে আবারও কাছে নিতে চায়। তখন এলাহি রাফসানার বিজয়কে জামা খুলতে বলে। এরপর এলাহি তাদের দুজনকে 2টা অস্ত্র দেয় আর রাফসানকে শিং কেটে দিতে বলে। তারপর রাফসান সেই ঘোড়ার শিং কেটে দেয় আর বিজয় তার বুকে আঘাত করে মেরে ফেলে। এতে জিনটা নিরুদ্দেশ হয়ে যায়। এলাহি তখন কনফার্ম করে মোনা তুমি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। সবাই তখন অনেক খুশি হয় এবং হাসি মুখে সেখান থেকে বিদায় নেয়। সবার মধ্যে এক অন্যরকম আনন্দ লাগছিল। অনেক কষ্টে তারা জিন মুক্ত হলো, কিন্তু এই আনন্দটা চিরস্থায়ী নয়। গাড়িতে ওঠার পর আমরা বুঝতে পারি জিনটা হয়তো তনুজাকে ভর করেছে। আর এখানে কাহিনীর অসমাপ্ত রেখে মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।